তো আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। করে নিতে পারবে যদি তোমাদের কাছে 2000 টাকা থাকে, তাও তোমরা খুব ভালোভাবে লাক্সারিয়াসলি এটা স্পেন্ড করতে পারবে। চলো পুরো ভিডিওটা দেখো। আমরা চলে এসেছি মাইথন ড্যাম্পে। তো তার কিরকম প্রাইস, কিরকম রুমস, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি নিজেরাও এক্সপ্লোর করতে চলেছি, তোমাদেরকেও দেখাবো। সো উই আর এক্সপ্লোরার বাঙালি। আমি খিদে পেয়েছে, দেখা যাক কোন জায়গা থেকে আমরা ব্রেকফাস্ট আমরা এখন আছি কৃষ্ণা হোটেলে, যেটা কল্যাণেশ্বরী মন্দির। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন বেরোতে চলেছি আমাদের ফার্স্ট রোড ট্রিপের জন্য। তো আমরা এখান থেকে যাবো 23 কিলোমিটার দূরত্বে। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 5টার সময়, কিন্তু আমরা বেরোতে 12টা বেজে গেছে। আর এখান থেকে যেমন বললো 23 কিলোমিটার পৌঁছাতে প্রায় টাইম লাগবে 40 মিনিট মতো, তাই না? আমরা যেতে চলেছি আইল্যান্ডে। কোন আইল্যান্ড, কিভাবে, কি বাজেট, কিরকম ভাবে তোমরা যেতে পারো, কলকাতা থেকে প্ল্যান করতে পারো উইকেন্ডস এর জন্য, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মাইথনের উদ্দেশ্যে। আমরা নিয়েছি 2 চাকা। কলকাতা থেকে মাইথন যদি তোমরা আসতে চাও, তাহলে তোমরা ট্রেনের বেশ কিছু সুবিধা পাবে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে উঠতে পারো। হাওড়া স্টেশন থেকে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন ছাড়ে, যার মধ্যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং জনশতাব্দী এক্সপ্রেস উল্লেখযোগ্য। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6:15 হাওড়া থেকে ছাড়ে এবং মাইথনের নিকটবর্তী স্টেশন বরাকরে পৌঁছায় 9:30টার সময়। জনশতাব্দী এক্সপ্রেস আবার ছাড়ে সকাল 6:20 এবং বরাকরে পৌঁছায় প্রায় 9:25 মধ্যে। শিয়ালদা স্টেশন থেকেও তোমরা ট্রেন ধরতে পারো। এখানে রয়েছে আগারপাড়া পাটনা এক্সপ্রেস। এটি শিয়ালদা থেকে সকাল 7:15 ছাড়ে এবং বরাকর পৌঁছায় 11:10। বরাকর থেকে মাইথন ড্যাম মাত্র 15 মিনিটের দূরত্বে। এখানে পৌঁছে অটো বা ট্যাক্সি করে সহজেই ড্যামে পৌঁছাতে পারো। তো আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 5 কিলোমিটার মতো। তো আমরা এখন যেতে চলেছি একটা আইল্যান্ডে ইয়াটা দেখে কনফিউজ হয়েও না, কারণ কি ওখানে রয়েছে একটা খুবই ফেমাস পবিত্র মন্দির। তো আমরা সকাল থেকে কিছু খাইনি, ফার্স্টে আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো, দেন আমরা খাওয়া দাওয়া করবো। সম্পূর্ণ তথ্য পেতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আইল্যান্ডে গিয়ে আমরা কি করছি, আইল্যান্ডটার নাম কি, তোমরা কিভাবে কলকাতা থেকে উইকেন্ডে খুব সহজে আসতে পারবে এখানে। ওয়েল এনাফ 2 দিন তোমরা এখানে খুবই ভালোভাবে স্পেন্ড করে নিতে পারবে। যদি তোমাদের কাছে 2000 টাকা থাকে, তাও তোমরা খুব ভালোভাবে লাক্সারিয়াসলি এটা স্পেন্ড করতে পারবে। সারা সপ্তাহ অফিস করে ফ্রাইডে নাইটে যদি মনে করেন বেরিয়ে পড়বেন মাইথনের উদ্দেশ্যে, এখানে এসে আপনারা শনি রবিবারের জন্য নিতে পারেন বেশ কয়েকটা বাজেট হোটেল। সেই হোটেলগুলির ডিটেলস সম্পর্কে আমি এখন বলবো। প্রথমেই বলতে হয় মাইথন ট্যুরিস্ট লজের কথা, যেটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অধীনে পরিচালিত। এখানে থাকার খরচ সাধারণত 1500 থেকে 2500 টাকার মধ্যে হয়। এছাড়াও এখানে থাকার সময় আপনারা উপভোগ করতে পারেন ড্যামের মনোরম দৃশ্য। ফরেস্টে যদি আপনারা থাকতে ভালোবাসেন, এই হোটেলটি অবশ্যই চেক আউট করুন। আর একটি ভালো বিকল্প হলো হোটেল শান্তিনিবাস, যা বাজেট পর্যটকদের জন্য একটি ভালো পছন্দ। এখানে রুম ভাড়া 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যায়। যুবকদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ইউথ হোস্টেল। এখানে থাকার খরচ শুরু হয় 285 টাকা থেকে 1000 টাকার মধ্যে, যা অত্যন্ত সাশ্রয়ী। এটি যুব পর্যটকদের জন্য বেশ ভালো। সোলো ট্রাভেলাররা এটি অবশ্যই চেক আউট করুন। এছাড়াও এমকে নিবাস আর কৃষ্ণা লজের হোটেলগুলিও বেশ ভালো বিকল্প হতে পারে, যেখানে রুমের ভাড়া 500 থেকে 2000 টাকার মধ্যে থাকে। এই হোটেলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজেট ফ্রেন্ডলি। পৌঁছে গেছি মাইথনে জাগ্রত কালী মন্দির মা কল্যাণেশ্বরী মন্দিরে। অনেক বছর আগে বর্তমান ঝাড়খণ্ডের বরাকর নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামের লোকেরা ছিল অত্যন্ত ধর্মপ্রাণ এবং তারা বিশ্বাস করত যে এই গ্রামের উপরে মা কল্যাণেশ্বরীর আশীর্বাদ রয়েছে। কিন্তু মায়ের পূজা শুধুমাত্র গ্রামের সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতেন মায়ের দর্শন এবং আশীর্বাদ লাভ করতে। শোনা যায় এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। কথিত আছে একসময় এই অঞ্চলে একটি ভয়ানক খরা নেমেছিল, ফসল নষ্ট হয়ে গেছিল এবং মানুষজন তীব্র কষ্টে দিন কাটাচ্ছিল। তখন একদিন মা কল্যাণেশ্বরী স্বপ্নে দেখা দেন গ্রামের প্রধানকে এবং বলেন, আমার মন্দির নির্মাণ করো, আমি তোমাদের সমস্ত কষ্ট দূর করব। গ্রামের প্রধান মায়ের কথা মতো একটি মন্দির নির্মাণ করেন এবং সত্যিই সেই বরাকর নদীতে আবারও জল আসতে শুরু করে, ফসলও ভালো হতে শুরু করে। সেই সময় থেকে মা কল্যাণেশ্বরী এই অঞ্চলে একজন অত্যন্ত পূজ্য দেবী হিসেবে পরিচিত। মায়ের মূর্তির কথা বলতে গেলে বলতে হয় এই মূর্তি বহু পুরাতন।
এবং এটি কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত। মা কল্যাণেশ্বরীর মূর্তির মুখমণ্ডল থেকে প্রতিনিয়ত এক অসীম শক্তির আভা বের হয়, যা ভক্তদের মুগ্ধ করে। মায়ের মূর্তির গায়ে রক্তবর্ণের শাড়ি, হাতে ত্রিশূল, দেবীর মুখমণ্ডল যেন কঠিন আর ক্ষমাশীলতার এক অদ্ভুত মিশ্রণ। এই মন্দিরে একসময় বলিদান প্রথা প্রচলিত ছিল। বলা হয় মা কল্যাণেশ্বরী অত্যন্ত জাগ্রত দেবী। মন্দিরের প্রাঙ্গণে একটা প্রাচীন বটগাছ আছে, যা মায়ের আরেকটি অলৌকিক শক্তির নিদর্শন। ভক্তরা বিশ্বাস করেন এই গাছের তলায় মানত করলে মা কল্যাণেশ্বরী তাদের মনোবাঞ্ছা পূরণ করে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর শনিবার ছিল, খুব ভালো করে মন্দিরে বেশি ভিড় ছিল না, খুব ভালো করে আমরা পুজো দিয়েছি। প্রথমে মা কল্যাণেশ্বরী মন্দিরে, তারপরে শিবের মন্দিরে। সকাল থেকে না খেয়ে আছি, এখন অনেক খিদে পেয়েছে। দেখা যাক কোন জায়গাতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করি। কয়েকটা জায়গা এক্সপ্লোর করে নেবো। ও মনে হয় ইন্টারনেটে দেখে রেখেছে কয়েকটা জায়গা। তো যে জায়গাটায় যাবো সেখানে কি কি পাওয়া যাচ্ছে, কি প্রাইস, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেন তোমরা যখন আসো কোনো কিছু খুঁজতে তোমাদের আর না হয় সেকেন্ড টাইম। তো স্টে টিউনড। আমরা এখন বসে আছি মাইথানের কাছেই মা কল্যাণেশ্বরী মন্দিরের একদম ভেতরে। এখানে আমরা যে নদীটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে চাউনদহ নদী। এখানে শোনা যায় যে মা কল্যাণেশ্বরী এখানে স্নান করে যে মন্দিরটা ওখানে রয়েছে সেখানে এসে শাখা পড়েছিল। এখন অব্দি মায়ের পদচিহ্নটায় ওখানে রয়ে গেছে। আমি নেক্সট শটে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে নদীটা ঠিক কিরকম, কতটা সুন্দর, অ্যান্ড যে মন্দিরটা, ছোট্ট মন্দিরটায় বসে মা শাখা পড়েছিল সেই জায়গাটা কিরকম। আসে সাথে সাথে শুনলাম আজকে শনিবার, তাই ছাগল বলি হবে। আমি তো খুব ভয়ে ছিলাম, যদি দেখতে পাই বাই চান্স, খুব ভয় করে আমার। যাই হোক, আমাদের আসার আগে ছাগল বলিটা হয়ে গেছিল, ব্লাড ছিল না, সৌভাগ্যক্রমে দেখার সুযোগ হয়নি। থ্যাংক গড। তবে এখানে এটা খুব জাগ্রত, অনেকে মানসিক করে, যদি বলে নাকি যে তুমি যা এখানে এসে মানসিক করো, সেই মানসিকটা তোমার পূরণ হয়ে যায়, অ্যান্ড সেটা পূর্ণ হয় বলেই সবাই, যদিও আমি কখনো এটা সাপোর্ট করি না অবলা প্রাণীদের এরকম ভাবে বলি দেওয়া, বাট স্টিল যেটা যার বিশ্বাস, সেখানে আমি কোনো কিছু বলতে চাইবো না, কোনো মন্তব্য করতে চাইবো না। হিন্দু ধর্মে এটাই হয়ে আসছে, বাট স্টিল আমরা এটাকে সাপোর্ট করি না, আমরা দেখিও না, একদম না। সো এই জায়গাটা খুবই ভালো লাগছে, এত বিউটিফুল, এত শান্ত। আমরা তো ভাবতেই পারিনি যে এত নিরিবিলিতে আমরা সবকিছু দেখতে পারবো, সব পুজো ভালোভাবে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা বেরোবো, এখান থেকে বেরোবি তো? আর শনিবার ভেবেছিলাম যে অনেকটাই রাশ হবে, কিন্তু এখনো সেটা মানে আগে সকাল সকাল সেটা হয়ে গেছে, অনেকটাই খালি রয়েছে। তো আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা আইল্যান্ডে ঘুরতে এসেছি, এই অ্যাটায়ারটা আমরা আর ক্যারি করতে পারবো না। সো আমরা আমাদের এই পুরো ইন্ডিয়ান লুকটা চেঞ্জ করে একটা ওয়েস্টার্ন লুকে ফেরত আসতে চাই। তার জন্য আমরা এখন তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে আশেপাশে কি কি হোটেলস রয়েছে, কোথায়, যেখানে গিয়ে তোমরা চেক ইন করে নিজেদের ফ্রেশ হয়ে আইল্যান্ডে যেতে পারো। এবার এখান থেকে ঘন্টার জন্য বা একদিন বা দুদিনের জন্য যদি কেউ আসো উইকেন্ড কাটাতে, হোটেলে তোমরা স্টে করতে পারো। আর তার কিরকম প্রাইস, কিরকম রুমস, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা নিজেরাও এক্সপ্লোর করতে চলেছি, তোমাদেরকেও দেখাবো। সো উই আর এক্সপ্লোরার বাঙালি, আর আমরা তোমাদের সাথে এক্সপ্লোর করছি সবকিছু আমাদের এখানকার। আর যেহেতু হাতে সময় রয়েছে, আমরা কিছু খাওয়ার পরে আমরা একটু আরো ওই দিকটা এক্সপ্লোর করতে যাব, যেহেতু এটা একটু মাউন্টেন টাইপ এরিয়া। দেন আমরা ফেরত আসবো বিকেল বেলা। এখন রোদ পড়ে গেছে, তো মেঘলা, আমরা যখন বেরিয়েছিলাম ওয়েদারটা খুবই মেঘলা ছিল, বাট এখন খুবই রোদ্দুর দেখতে পাচ্ছি। তো রোদের মধ্যে আইল্যান্ডে গিয়ে কোনো লাভ নেই, বোটিং করে কোনো লাভ নেই। তো রোদটা পড়া অবধি আমরা আইদার হোটেলে ওয়েট করবো, আর আমরা এক্সপ্লোর করবো ওই দিকটা। আমরা জানি না কি আছে, জঙ্গল জানি। হ্যাঁ, জঙ্গল, আরো এখানে ওয়েদারটাও অনেকটাই ঠান্ডা, যেহেতু এটা অনেকটা উঁচুতে আমাদের সমতল ভূমি থেকে, অনেকটাই উঁচুতে। অ্যান্ড ঢোকার সাথে সাথে একটা আমরা ফ্রেশ অক্সিজেন হয় না, যে একটা গাছপালার মধ্যে আমি ঢুকে পড়েছি হঠাৎ করে। আসানসোলে এত ক্রাউড থেকে হঠাৎ করে এত ঠান্ডা লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড দেখতে থাকো আমরা এর আগে কি করতে চলেছি। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রসাদের দোকান এবং রয়েছে আরো অনেক পুজোর সামগ্রীর দোকান। আমি এখান থেকে প্যাড়া কিনছিলাম। এখানে একটা প্যাড়া আমাকে টেস্ট করতে দিয়েছিল, গোধূলি দোকানের প্যাড়া, দাম নিয়েছিল 10 টাকা, খেতে অসাধারণ। হোটেল বুকিং হয়ে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে। কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পাশেই আমরা এমকে নিবাস হোটেলে চেক ইন করছি। হোটেলের প্রাইস পড়লো 500 টাকা। আমরা আজকের দিনটা থাকবো না, আমরা জাস্ট জামা চেঞ্জ করার জন্য এই হোটেলটাকে বুক করলাম। তো আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। চলো দেখে নেওয়া যাক কোথা থেকে আমরা খাবার খাই, অ্যান্ড কি কি জায়গা রয়েছে আশেপাশে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমরা রয়েছে এখন এমকে নিবাসে। তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এটা সেম ডে। কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা ফিল করলাম যেখানে ভীষণ গরম রয়েছে, রোদ উঠে গেছে হঠাৎ করে। তো আমরা একটা রুম নিয়ে নিয়েছি বাজেটেই,
500 টাকা। আমরা পুরো দিনের জন্য নেবো না, বাট তোমরা চাইলে পুরো রাত্রি থেকে পরের দিন চেক আউট করতে পারো। আমরা এখন আছি কৃষ্ণা হোটেলে, যেটা কল্যাণেশ্বরী মন্দিরের এক্সাক্ট বাইরে। এখানে আমরা স্পেশাল থালি নিয়ে নিয়েছি, দাম পড়ছে 120 টাকা করে। শুনলাম এখানে চিকেন, চারাপোনা মাছ, ডবল ডিমের অমলেট সবকিছু দেওয়া হয়। পোস্ত রয়েছে, বাঁধাকপি রয়েছে, আরো কিছু রাইস, পাপড় ভাজা, লেবু, যেগুলো নর্মাল থাকে রাইস থালিতে। তো বাকি ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলা এলে মোস্টলি সবাই থালিটা এখানে প্রেফার করে। হ্যাঁ, আর অন্য এছাড়া অন্য আইটেম এখানে পাবেন না দুপুরবেলা। শুধু নানা রকম থালি, নানা রকম মাছের সাথে বা চিকেন যেরকম বললো সেটা পেয়ে যাবে। এখন আমরা মাইথনের উদ্দেশ্যে বেরিয়েছি ফাইনালি। রোদ পড়ে গেছে, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। গরমটা এখন অনেকটাই কম লাগছে, যেহেতু রোদটা কমে গেছে। এখন ফার্স্টে আমরা করবো মাইথনে গিয়ে বোটিং। এখন দেখতে হবে বোটিংটা এখনো চালু হয়েছে কিনা, তো সবই আমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেটা উপরে উঠতে হয়। হ্যাঁ, এখানে একটা হনুমান মন্দির রয়েছে, যেখানে বেশ পাহাড়ের অনেকটা উঁচুতে সিঁড়ি বানানো রয়েছে, বাট যেহেতু বেশ টাইম কম আমাদের হাতে, অ্যান্ড এখানে ওঠার জন্য অনেকটা টাইম লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা সেই পাহাড়টা, এই পাহাড়ের একদম ওই চূড়াতে মন্দিরটা। অ্যান্ড মন্দিরটা কোথা থেকে উঠবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আগেবার যখন এসেছিলাম তখন আমরা উপরে উঠেছিলাম। এখানে নিউ হোটেল বটটাও আছে। যারা ফরেস্টে একটু নিয়ার বাই থাকতে চাও তাহলে এই জায়গাটা এক্সপ্লোর করো। এই জায়গাটা ঢোকার সাথে সাথে ইনস্ট্যান্ট ঠান্ডা লাগে। এই যে এটা সেই সিঁড়িটা, যেটা সিঁড়ি বানানো রয়েছে এখানে। একটু স্লো করবি এখানে। এই যে এই অরেঞ্জ কালারের এটা সেই জায়গাটা, এটা থেকে সিঁড়ি বানানো আছে একদম চূড়া পর্যন্ত সিঁড়ি। ওখানে উপরে গিয়ে তোমরা হনুমান মন্দিরে পৌঁছাতে পারবে। জল খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভিডিও দেখে না, এখানে এসে জায়গাটা ফিল নিতে হবে, তাই না? এক্স্যাক্টলি। পুলিশ বাগান, পুলিশ বাগান এটা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারই পড়ছে, তাই না? না, ঝাড়খণ্ড গভর্নমেন্ট। এটা ঝাড়খণ্ড গভর্নমেন্ট, ধানবাদ ডিস্ট্রিক্ট। যেহেতু বাংলা অ্যান্ড ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত জায়গাটা, তাই জন্য এখানে বাংলা কথা তোমার সবাই বুঝবে। কোনো কোনো জায়গাতে পশ্চিম বর্ধমানে দেখা যাচ্ছে। কল্যাণেশ্বরী যে জায়গাটা মন্দিরটা, ওটা পশ্চিম বর্ধমান বাংলার মধ্যে পড়ে যাচ্ছে। আবার এই যে রাস্তাটা ধরছে এটা পুরোটা ঝাড়খণ্ডের আন্ডারে। মাইথন ড্যাম পুরোটা ধানবাদ ডিস্ট্রিক্ট অ্যান্ড ঝাড়খণ্ড স্টেট। কোনো কোনো জায়গায় এখানে নাকা চিটিংও রয়েছে। একদম বর্ডারে অবস্থিত জায়গাটা, দুটো রাজ্যের ঝাড়খণ্ড আর বাংলা বর্ডারে অবস্থিত। হচ্ছে ফরেস্ট হোটেল মাইথন। থাকা যেতে পারে। এখানে থাকা যেতে পারে, বাট এটা এখানে থাকার জন্য তোমাদের আগে থেকে বুকিং করতে হবে অনলাইনে। এটা হলো আমি নাম্বার অ্যাটাচ করে দেবো। মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির একদম মিডিলে, যারা ফরেস্ট একটু নিরিবিলিতে থাকতে চাইছো তাদের জন্য জায়গাটা একদম বেস্ট। স্পেশালি বর্ষাকালে যখন সব চারিদিক সবুজে ভরে ওঠে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর এখানে এসে ফিল হচ্ছে যে পাহাড়ে উঠেছে। টেম্পারেচারটা ড্রপ হচ্ছে যখন যখন হয়। যত আমরা কল্যাণেশ্বরীর দিক থেকে মাইথনের রাস্তা ধরে এগোচ্ছি, টেম্পারেচার ধীরে ধীরে ড্রপ হতে থাকছে। এটা আমরা বুঝতে পারা, হ্যাঁ বুঝতে পারা রিসর্ট টুরিজম প্রপার্টি এটা। এটা গভর্নমেন্টের প্রোডাক্ট, গভর্নমেন্ট টু আমাদের। দেখে নাও কতটা গভীর জঙ্গলের ভিতর গিয়ে রিসর্টটা। বেশ অ্যাডভেঞ্চার যারা ভালোবাসো, যারা একটু ফরেস্টে অ্যাডভেঞ্চার করতে চাইছো কিন্তু হাতে একদমই টাইম নেই, অফিস থেকে ছুটি পাচ্ছ না, শুধু শনি রবিবারই আসতে পারবে। শুক্রবার রাত্রে আর এটা ট্রেন নিয়ে চলে আসো। যুব আবাসন আর শান্তিনিবাস আমাদের কি ফেমাস দুটো হোটেল পাশাপাশি আছে। যুব আবাসনের একটা বিশেষত্ব হচ্ছে এখানে একজন যদি আসো, একজন সিঙ্গেল সোলো ট্রাভেলার, সেও নিজের জন্য রুম পাবে। রুম শুরু হচ্ছে 285 টাকা থেকে। আর এটা মাইথন ড্যামে অনেকটাই কাছে এই হোটেল। একদম 300 মিটারের মধ্যে মাইথন ড্যাম থেকে এই শান্তিনিবাস। যারা ফ্যামিলি নিয়ে আসছো, ড্যামের কাছাকাছি থাকতে চাইছো, তারা শান্তিনিবাস এক্সপ্লোর করতে পারো। অ্যান্ড যারা সোলো আসছে, সোলো ট্রাভেলার বন্ধুদের জন্য তোমরা যুব আবাস অবশ্যই ট্রাই করতে পারো। আমি সব দুটোরই ডিটেলস এখানে অ্যাটাচ করে দেবো। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই
আমরা চলে এসেছি মাইথন ড্যাম্পে। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমরা এখনই বোট রাইডের সেকশনে যাবো, আর ওখান থেকে আমরা বোট নিয়ে এক্সপ্লোর করবো ওই আইল্যান্ড গুলো। দেখা আইল্যান্ড গুলো। এই রোডে বেশিক্ষণ দাঁড়ানো পুলিশ অ্যালাউ করে না, এখন বিএসএফ যেহেতু এটা বর্ডার এরিয়া না, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের স্টেট বর্ডার, তো এই জন্য এখানে বিএসএফ পেট্রোলিং করে করতেই থাকে। এখানে অনেক বড় তো। কিছুক্ষণের জন্য এখানে মানে পার্কিং করে দাঁড়ানো যায়, তাহলে মানুষ এসে উঠিয়ে দেবে। এক্স্যাক্টলি। অ্যালাউ করে না বেশিক্ষণ দাঁড়ানো। তাও আমরা ভিডিওর জন্য এখানে দাঁড়িয়েছি, অ্যান্ড খুবই সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। দেখো এখানে রোদটা ঠিক কতটা বেশি পড়ছে, অ্যান্ড ঠিক ওই সেকশনটাই দেখো ঠিক কতটা ওই যে পুরো জায়গাটা আমরা এলাম, গাছে যে কতটা মর্ম আমি এখানে বুঝলাম। ওই জায়গাটা পুরো কমপ্লিটলি ফরেস্টে ঘেরা। ওই জায়গাটা এত ঠান্ডা, এত কম টেম্পারেচার যে আমি মানে বলে বোঝাতে পারছি না। এখানে আসার সাথে সাথে যেহেতু এখানে গাছ নেই, পুরোটাই ড্যাম সাইড, হ্যাঁ, টেম্পারেচার কিন্তু আবার বেশি লাগছে, অনেকটাই বেশি লাগছে। করছো যারা কলকাতা থেকে আসবে, এসে তোমরা আইদার ধানবাদ বা কুমারডুবিতে নামতে পারো স্টেশনে। সেখান থেকে বাস নিয়ে ডাইরেক্ট তোমরা মাইথন চলে আসতে পারবে। কুমারডুবি স্টেশনটা সব থেকে কাছে। কত বলছো নৌকায়? হ্যাঁ বলো কি কি রেট আছে। জিজ্ঞেস নদীতে গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে, মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলা কাগজে। স্পিডবোটে কি কম নাকি এটা কম? স্পিডবোটে গেলে আপনি সময় পাবেন না, ওটা 5 মিনিট একটা যে রাউন্ড আছে স্পিডবোটে কম তাই না? এই জন্য ওখানে রেন্টটাও স্পিডবোটের জন্য ভাড়াটাও কম নাও না? স্পিডবোটে ভাড়া মানে শেয়ারিং করলে তো কম লাগবে। হ্যাঁ 200 টাকা লাগবে, বেশি লাগে। হ্যাঁ পার্সোনাল আপনার দুজনে থাকবে না, দুজনে 500 টাকার মতো। বর্ষাকালে এখন জলটা বেড়েছে না? হ্যাঁ আরো জল বেড়ে যায় উপরে অব্দি। হ্যাঁ এর থেকে 500 ফিট মতন উঠে তারপর গেটটা খুলে দিই। কতটা গভীর এটা জানো? এটা গভীর আপনার 60-70 ফিট। 60-70 ফিট গভীর, বাপরে। আর কি বলতে চাও? জাস্ট সেটাই বলবো যে এবার তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখো। পরের ভিডিওতে আমি সিনারিগুলো অ্যাটাচ করে এরপরে এই বোটিং করার পরে তোমার কি করার প্ল্যান আছে? আমি এখানকার যে ফাস্ট ফুডস গুলো সেগুলো এক্সপ্লোর করতে চলেছি। যেখানে বোটিং এতগুলো বোটিং রয়েছে, জায়গাটার সামনে অনেকগুলো দোকান রয়েছে, ফাস্ট ফুডে অনেক কিছু খাবার দোকান রয়েছে। এছাড়াও ওই দিকটাও যদি এই বিচটা পেরিয়ে আসি, ওই দিকটাতেও অনেকটা দোকান রয়েছে, অনেকগুলো দোকান আমরা ক্রস করে এলাম অলরেডি। সেখান থেকেও কিছু সেম টাইপের দোকান, তাই না? আমি যেখানে আরেকটা যেখানে ফার্স্ট যেটা স্টার্টিং বোটিং পয়েন্ট, ওইখানে ওই জায়গাটা আমার মনে আছে আমি একবার খেয়েছিলাম, পকোড়া টাইপস এর বানিয়েছিল, এন্ড সাথে একটা আমরা আগেবার এসেছিলাম, আমরা খুব ভালো লেগেছিল। আমরা জিলিপিও খেয়েছিলাম, 10 টাকা করে পিস জিলিপিগুলো। ওইগুলো আমি একবার খেতে যাবো ওদিকে। এন্ড এছাড়া আমি এই বোট রাইড কমপ্লিট হলে সবার ফার্স্টে উঠে এটা কোনো ঠান্ডা ড্রিঙ্কস খাবো, কোথাও আমার গরম না। ভাত খাবার আইসক্রিম খেলে ড্রিঙ্কস হবে। আচ্ছা ওদিকে যে বোটিং দাদা, ওখান থেকে চলেন আপনারা বোটিং? হ্যাঁ ওখান থেকে বোটিং হয়। ওই সাইডটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল, এই পাটটা ঝাড়খণ্ড, দিল্লিটা আপনার বোর্ডার। আচ্ছা হ্যালো বললাম না কল্যাণেশ্বরী দিকটা ওয়েস্ট বেঙ্গল, কল্যাণেশ্বরী দিকটা ওয়েস্ট বেঙ্গল, ওই দিকটা মানে ওয়েস্ট বেঙ্গল। এই যে ব্রিজটা, হ্যাঁ তার ওই সাইডটা ব্রিজটার ওই পাশটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল, এই সাইডটা হলো ওয়েস্ট বেঙ্গল, ওখানটা আপনার বোটিং পয়েন্ট আছে। এটা এই ঝাড়খণ্ড, সাইডটা হলো ঝাড়খণ্ড। এন্ড এটা হচ্ছে আমরা আছি বর্ডারে, এই ব্রিজটা বর্ডার। হ্যাঁ ব্রিজটা বোর্ডার। ওদিকে যে বোটিং পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের দিকে ওদের কোনো লোকজন তো নেই। হ্যাঁ এখন তো ওদিকে বন্ধ, মানে কারণ হচ্ছে যে শীতকালের সময় ওদিকে বেশি আসে, এদিকে গেট ফেট আছে, পার্ক আছে, ওদের জন্য লোকজন এদিকে বেশি আসে। ওরা কি ওয়েস্ট বেঙ্গলের সাইডে কি কি দেখায়, সিনারি কি ওয়েস্ট দেখায়? বেঙ্গল আপনার ওখান থেকে নিয়ে যাবে সবুজ দ্বীপ, ওরা এদিকে আসতে পারবে না। এদিকে আসতে পারে কিন্তু এদিকে আসে কি করবে, হ্যাঁ কারণ এদিকে আসে না, আমরা ওদিকে যাই সবুজ দ্বীপটা আচ্ছা, এখান থেকে। সবুজ দ্বীপ মানে ওই দিকটা? হ্যাঁ ওই দিকটা আপনার আগে একটা পার্ক মতন বানা আছে। আচ্ছা স্নেক পার্ক? হ্যাঁ এমনি মানে ছোটখাটো আছে। স্নেক পার্ক বলে স্নেক দ্বীপ, স্নেক আইল্যান্ড কিছু আছে এখানে? না না সেটা সবুজ দ্বীপটা আছে, আর যে বড় দ্বীপটা আছে ওটার পাশে আনন্দ দ্বীপ। সব আচ্ছা আইল্যান্ডে স্নেক থাকবে, এর নাম দিয়ে দেওয়া যায় স্নেক আইল্যান্ড। আমি কোথাও তো দেখেছিলাম কোনো ভিডিওতে যে স্নেক আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে এখানে, বাট শুনছি নেই। স্যাড। বলছিলাম এক্সট্রা কি বলুন? না দাদা এক্সট্রা বলবেন দিদি? না, জল দিশা বাচ্চা, কি সুন্দর হাওয়া দিচ্ছে না এখানে। তো আমরা বোটিং করে নিয়েছি, বোটিং করে চলে এসেছি এই সামনের যেই লোকাল ফুড কাউন্টারগুলো রয়েছে। নিয়ে নিয়েছি লিমকা, তুই কি নিয়েছিস? কলা বেচানোর জন্য। আর কি খাবি বল? এখন কিছু খাবো না, ওই সাইডটাই যাবো ভিডিওতে। মানে ব্রিজের ওই পারে, ওয়েস্ট বেঙ্গল সাইডে, ওখান থেকে কি করার প্ল্যান আছে? টেস্টি পকোড়া, আলু পকোড়া তো ছিল ওগুলো। আলু পকোড়া ছিল, চপ টাইপের অনেক রকম চপও ছিল, তাই না?
জিলিপি ছিল, লাল লাল বড় বড় জিলিপি, যেটা আমাদের কলকাতায় খুব একটা পাওয়া যায় না, এদিকে পাওয়া যায়, মানে এই বর্ধমানের দিকে। माझी रे ओ माझी रे देखा है क्या तुमने उसे कागज की नाव में है भरे सपने मेरे ओ माझी रे ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক করো, কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। পাহাড় দিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা ছুটি নিয়ে এগিয়ে চলেছি ঠান্ডা ঠান্ডা পরিবেশটাকে এনজয় করতে করতে। এত ঠান্ডা যে একদম দার্জিলিং কে হার মানিয়ে চলে যায়। অতটাও না, তাহলে তাও ঠান্ডা আবারই ঠান্ডা। কলকাতা আসানসোলের থেকে তো ট্রু ট্রু। যখন রাত্রেবেলা এই পুরো অন্ধকার থাকে রাস্তাটা, এরকম রোডের মধ্যে ইয়েলো ইয়েলো লাইট গুলো জ্বলে, আমার তো ভীষণ ফ্যাসিনেটিং লাগে, ভীষণ ভীষণ ফ্যাসিনেটিং লাগে। রাস্তাটা কিন্তু অনেক ভালো। আমি দেখাচ্ছি উত্তর দিকে একদমই বোঝা যাচ্ছে না। রাস্তাটা রোডও ভালো, রোড ট্রিপের জন্য একদম পারফেক্ট রোড।